একজন মানুষ চাইলে পুরো পৃথিবীতে ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। কথাগুলো আজব লাগছে, তাই না? আজব লাগলো এটাই সত্যি। 2 এপ্রিল 2025 ট্রাম্প প্রেসিডেন্সিয়াল ট্যারিফের ঘোষণা দেয়। দুনিয়ার 90টিরও বেশি দেশের উপর এই ট্যারিফ প্রযোজ্য। আর এই ঘোষণার সময় সবচেয়ে হাস্যকর ছিল ট্রাম্পের স্পিচ। তার মতো দুনিয়ার বাকি সব দেশ আমেরিকাকে লুট করছে। আমেরিকা দুনিয়ার সবচেয়ে ধনী দেশ, তার জিডিপি $30 ট্রিলিয়ন বেশি, আর তাকে দুনিয়ার বাকি সব দেশ ঠকাচ্ছে। ইটস ফানি। তার এই হাস্যকর স্পিচের পরেই ভূমিকম্প চলে আসে পুরো পৃথিবীর শেয়ার মার্কেট জুড়ে। এখন পুরো পৃথিবী গ্লোবাল রিসেশনের আশঙ্কায় রয়েছে। আর এই সবকিছুর জন্য দায়ী ট্রাম্পের বাচ্চা সুলভ আচরণ। যেমন 2 এপ্রিল ট্রাম্প চায়নার উপর প্রথম 34% ট্যারিফ আরোপ করে। চায়না এর রেসপন্স হিসেবে আমেরিকার উপর 34% ট্যারিফ আরোপ করে। বাট বিষয়টি ট্রাম্পের পছন্দ না হয় এবার সে 50% ট্যারিফ জুড়ে দেয় চায়নার ঘাড়ের উপর। আর চায়নাও নাছোড়বান্দা, সে আরো 50% ট্যারিফ ঘোষণা করে আমেরিকার উপর। ট্যারিফ আরোপে ট্রাম্প আমাদেরও ছাড়েনি। বাংলাদেশের উপরও 37% ট্যারিফ আরোপ করেছে আমেরিকা। আমাদের কথা বাদ দেন, ট্রাম্প এমন এক আইল্যান্ডের উপর 10% ট্যারিফ দিয়েছে যেখানে মানুষ বসবাসই করে না, সেখানে শুধু পেঙ্গুইনরাই থাকে। ট্রাম্প তাদের উপরও 10% ট্যারিফ আরোপ করেছে। কথা হলো ট্যারিফটা কি, যেটা ট্রাম্প সবাইকে উপহার হিসেবে দিচ্ছে? ট্যারিফ এক ধরনের ট্যাক্স। এই ট্যাক্স বাইরের দেশ থেকে আনা পণ্যের উপরে আরোপিত হয়। যেমন দেশে বসে আপনি একটি আইফোন কিনলেন, আইফোনের মূল্য যদি 1 লাখ টাকা হয়, আপনাকে সেখানে 1,25,000 টাকা আইফোন কিনতে ব্যয় করতে হবে। এক্ষেত্রে আপনাকে যে 25% বেশি টাকা দিতে হলো, এটাই আইফোনের উপর আরোপিত 25% ট্যারিফ। ট্যারিফ লাগানোর পিছনে সরকারের দুটি কারণ থাকে। ফার্স্ট, সরকারের আয় বাড়ানো। বাকি সব ট্যাক্সের মতোই ট্যারিফের টাকাও সরকারি কোষাগারে জমা হয়। সেকেন্ড, দেশীয় ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা। বাইরে থেকে আসা জিনিসপত্রের উপর ট্যারিফ আদায়ের কারণে ওই পণ্যের মূল্য তুলনামূলকভাবে বেড়ে যায় আমাদের দেশীয় পণ্যের চেয়ে। তখন মানুষ দেশীয় পণ্য কেনায় বেশি আগ্রহী হয় বিদেশি পণ্যের তুলনায়। এতে লাভবান হয় আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিগুলো। কোনো দেশ যদি নিজ দেশের ইন্ডাস্ট্রি উন্নয়নের স্বার্থে এসব করে, তাইলে এখানে ভুলের কিছু নেই। কিন্তু আপনি যদি একবার অপর দেশের দৃষ্টিকোণ দিয়ে দেখেন, আপনি নিজের দেশের ভালোর জন্য অপর দেশের উপর যে বাড়তি ট্যাক্স চাপিয়ে দিলেন, এতে করে তার রপ্তানি আয়ের উপর সরাসরি প্রভাব পড়বে। মানুষ কেন বেশি টাকা খরচ করে বিদেশি পণ্য কিনবে যেখানে কম টাকায় সেম পণ্য পাওয়া যাচ্ছে? আর সমস্যাটা বাদে এখান থেকে, প্রথম দেশ যখন বাড়তি ট্যারিফ চাপিয়ে দেয় অপর দেশের উপরে, এতে করে অপর দেশ তার রপ্তানি খাতে বিপুল ক্ষতির সম্মুখীন হয়। সেও তার দিক থেকে পাল্টা ট্যারিফ আরোপ করে প্রথম দেশের উপরে। আর এখান থেকে শুরু হয় ট্যারিফ ওয়ার, একে ট্রেড ওয়ারও বলে। এখন আমরা যদি আমাদের ফোকাসটা আমেরিকা থেকে সরিয়ে এশিয়া অঞ্চলের দিকে করি, এখানেও আমরা দেখতে পারবো ট্রেড ওয়ার অলরেডি শুরু হয়ে গেছে। রিসেন্টলি ভারত কিন্তু আমাদের দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এই ট্রান্সশিপমেন্ট সুবিধার মাধ্যমে আমরা ইউরোপ এবং ইস্ট এশিয়ার বাকি দেশগুলোতে প্রোডাক্ট পাঠাতে পারতাম ভারতীয় রুট ব্যবহার করে। আর ভারত যখন আমাদের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে, এই খবরের পর তো আমাদের মধ্যে খানিকটা প্যানিক সিচুয়েশন ছড়িয়ে পড়তে শুরু করে যে বাংলাদেশকে ডুবিয়ে দিল ভারত, এবার বাংলাদেশের অর্থনীতিতে ধস নামতে পারে। কিন্তু আসলেই কি তাই? ইন্টারেস্টিং বিষয় হলো, ভারতের এই পদক্ষেপের পর আমাদের অন্তর্বর্তী সরকারও কিন্তু বসেনি, তারাও তাদের দিক থেকে পদক্ষেপ নিয়েছে। এতদিন ভারত থেকে ভূমি বন্দর ব্যবহার করে বাংলাদেশে যত সুতো আসতো, অন্তর্বর্তী সরকার তার উপর ব্যান লাগিয়ে দিয়েছে। লক্ষ্য করার বিষয় হলো, আমরা ব্যান করেছি স্থল বন্দর ব্যবহার করে আসা সুতোর উপর। ভারত চাইলে সমুদ্র বন্দরের মাধ্যমে সুতো রপ্তানি করতে পারে আমাদের কাছে, কিন্তু সমুদ্র পথে সুতো রপ্তানিতে তাদের খরচ পূর্বের চেয়ে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পাবে। কারণ নর্দার্ন ইন্ডিয়া থেকে যত সুতো আসে আমাদের দেশে, তা সবই স্থল বন্দরের মাধ্যমে আসে। এই পথ ব্যবহারে তাদের খরচ অনেক কম হতো। এখন দেখার বিষয় হলো, এই ব্যান খেলায় আমাদের কতখানি লাভ বা লস হচ্ছে। আমরা আমদানি নির্ভর দেশ, তাই রপ্তানির যেটুকু সুযোগ আছে তা বন্ধ হয়ে যাওয়া আসলেই ক্ষতিকর আমাদের জন্য। ভারত যখন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে, এতে অনেকেই ধরে নিয়েছে যে এইবার ধস নামতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে। কিন্তু কথা হলো, ভারত যেই পথ বন্ধ করে দিয়েছে, আমরা সেই পথ দিয়ে তেমন একটা বেশি রপ্তানিও করি না। এই রুট দিয়ে আমরা বছরে 40 থেকে 50,000 টন প্রোডাক্ট রপ্তানি করি। মনে রাখার বিষয় হচ্ছে, আমরা রপ্তানির জন্য ভারতের এই রুট এখন থেকে আর ব্যবহার করতে পারবো না, কিন্তু এজন্য আমাদের রপ্তানি বন্ধ হবে না। তাই এমনটা ভাবার কিছু নেই যে বাংলাদেশের রপ্তানি এখন সংকটের মুখে পড়বে। এটা আমাদের জন্য সুযোগ নিজেদের রপ্তানি খাতের সক্ষমতা বাড়ানো, যাতে করে আমাদের অপরের উপর নির্ভরশীল না হতে হয়। আসার খবর হচ্ছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল এবছরের শেষে পুরো দমে কার্যকর হতে যাচ্ছে। এই টার্মিনালটি বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে দুটি টার্মিনাল রয়েছে, তাদের বছরে 2 লক্ষ টন কার্গো হ্যান্ডেল করার সক্ষমতা রয়েছে, কিন্তু তৃতীয় টার্মিনাল একাই বছরে 3 লক্ষ টন কার্গো হ্যান্ডেল করতে পারবে। তাই এই টার্মিনাল সচল হলে 3 টার্মিনাল সম্মিলিতভাবে বছরে 5 লক্ষ টন কার্গো হ্যান্ডেল করতে পারবে, যা আমাদের বর্তমান কার্গো হ্যান্ডেল সক্ষমতার দ্বিগুণের চেয়েও বেশি। তাছাড়া দেশের বাকি বিমানবন্দরগুলোর কার্গো হ্যান্ডেলের সক্ষমতাও যদি বাড়ানো সম্ভব হয়, যেমন ইতোমধ্যেই গত 27 এপ্রিল কিন্তু সিলেট বিমানবন্দর থেকে প্রথমবারের মতো একটি কার্গো ফ্লাইট 60 টন গার্মেন্টস নিয়ে সরাসরি স্পেনে গিয়েছে।
এভাবে আমরা যদি আমাদের দেশের বাকি বিমানবন্দরগুলোকে কার্গো হ্যান্ডেলের কাজে ব্যবহার করতে পারি, ভবিষ্যতে আমাদের আর কারো মুখাপেক্ষী হতে হবে না। তাই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় আমাদের জন্য উপকার হয়েছে। আমরা আমাদের সক্ষমতা বাড়াচ্ছি, দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার পরিকল্পনা করছি। মনে রাখবেন, সকল সমস্যার সমাধান রয়েছে, আর সফলতা তখনই আসবে যখন সমস্যার সমাধান করতে পারবো আমরা। বাংলাদেশের সামনেও ট্রেড ওয়ার নামক সমস্যা আসছে, আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করা শিখছি। এভাবেই একদিন আমরা সকল সমস্যা সমাধানের পথ ধরে সফলতার শিখরে পৌঁছাবো। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।